ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা ইতিমধ্যে ওয়াকিবল হয়েছেন যে 3929 যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তার 3929 ভ্যাকেন্সি, যে শূন্য পদে নিয়োগ হয়নি অ্যাকচুয়ালি, সেই ভ্যাকেন্সিতে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে রায় শুনিয়েছেন এবং সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট দিয়েছেন। এবং সেক্ষেত্রে 3929 ভ্যাকেন্সিতে কোনো একটি শূন্য পদে নিয়োগ হবে না, সেক্ষেত্রে পিটিশনারও পাবে না, মূল পিটিশনারও পাবেন না, এবং সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করে ঢুকেছেন তারাও পাবেন না, এবং সেক্ষেত্রে যারা নন পিটিশনার তারাও পাবেন না। অর্থাৎ 16,500তে যে অবশিষ্ট 3929 শূন্যপদ, সেক্ষেত্রে এই নিয়োগ আর হবে না বলে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, প্রাথমিকে শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল এই সমস্ত পিটিশনাররা যারা ছিলেন। এবং এক্ষেত্রে একটা ছোট্ট বিষয় বলে দিই, এই রিক্রুটমেন্টেই একমাত্র রিক্রুটমেন্ট যেখানে গিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিএডটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল। এখন কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট যেটা 2022 সালে হলো বা তার পরবর্তীতে যেগুলো হবে, সেখানে কিন্তু বিএডটা অ্যাপ্লিকেবল নয়। তো এই জন্য এই মামলাটা গুরুত্ব প্রচণ্ড ছিল। তো 3929 স্বপ্নভঙ্গ, দীর্ঘ লড়াইয়ের পর শূন্য হাতে ফিরেছেন প্রার্থীরা। এই মুহূর্তে সকল নট ইনক্লুডেডে কী করবেন সে বিষয়ে একটা ছোট্ট মতামত, আমাদের ছোট্ট চ্যানেল, তো ছোট্ট মতামত আজকে আমরা একটা দেবো এখানে। তো দেখুন, সুপ্রিম কোর্ট যে মর্মে আজকে মামলাটি খারিজ করে দিয়েছে, সেক্ষেত্রে ওরা সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা হচ্ছে যে মামলা ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে গেছে বা ডিল অফ কন্ডেমনেশন, যেটা কিনা প্রার্থীরা দেরি করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। এটা হচ্ছে তার মেন, মানে জাজমেন্টের মেন জায়গা হচ্ছে এইটুকু, যে তারা ডিল অফ কন্ডেমনেশন এবং সেক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে গেছে। আমরা কিছু ফ্যাক্টস দেখাবো, কিছু লজিক্যাল ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরবো। নাম্বার ওয়ান, দেখুন লজিক্যাল ফ্যাক্টসের নাম্বার ওয়ান হচ্ছে 16,500 নোটিফিকেশন কবে জারি হয়? 23/12/2020, অর্থাৎ ডিসেম্বর মাসের 2020 সালের ডিসেম্বর মাসের 23 থেকে নোটিফিকেশন জারি। ফার্স্ট মেরিট লিস্ট আমরা দেখাবো, প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখাবো। তো ফার্স্ট মেরিট লিস্ট দেখুন 15/2/2021 সালে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2021 সালে। দেন 478 অফলাইন যে ক্যান্ডিডেট যারা অনলাইনে সুযোগ পাননি যথাযথ সময়, তাদের একটা মেধা তালিকা প্রকাশিত হয় 15/11/2021। তাহলে প্রথম তালিকা, যেটা কিনা একটা বড় তালিকা, 12,000 বা 14,000 বা 15,000 যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্যায়ে ক্লেম করছে, সেক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি তখন পাবলিশ হলেও সেটা সাইবার হ্যাকিংয়ের জন্য সেটা নাকি কেউ দেখতে পায়নি। তো যাই হোক, সেই তালিকা 15/2/2021, এবং পরবর্তী ক্ষেত্রে 478 অফলাইন প্যানেল হচ্ছে, যেটা কিনা অবিচ্ছেদ্য অংশ 16,500, কারণ এটা রেখে দেওয়া হয়েছিল এই সিটগুলো, সেটা 15/11/2021। পরবর্তী ক্ষেত্রে কোর্টের অর্ডার 738 রং মানে প্রশ্নমূল মামলায় একটা প্যানেল বেরোয়, সেটা কিন্তু 24/3/2022। এবং আলী হাসান মণ্ডল, দেখুন এক্ষেত্রে ডেটগুলো পরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো। প্রথম মেরিট লিস্ট 15/2/2021, 478 অফলাইন প্যানেল 15/11/2021, এবং 738 যে প্রশ্নমূল মামলার তার যে প্যানেল সেটা বেরোয় 24/3/2022। এবার একটা বিষয় আপনাদের দেখাবো, আলী হাসান মণ্ডলের যে মামলা আছে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, সেটা দেখুন আলী হাসান মণ্ডলের হাইকোর্টে তারা কেস করেছিল, যার নাম্বার WP8981 2022, 20/5/2022। তাহলে আমি যদি প্রথম মেরিট লিস্ট ধরি 15/2/2021, তার এক্সপায়ারি অফ প্যানেল হচ্ছে 15/2/2022, সেক্ষেত্রে আলী হাসান মণ্ডলেরটা আমি ধরছি যে ঠিক আছে, চলো ল্যাপস করে গেছে। কিন্তু প্যানেল তো 12,000 বা 14,000-এর নয়, নিয়োগটা 16,500 নিয়োগ 2020 সালের নোটিফিকেশানে, সেটাই মানে বলা রয়েছে যে 16,500 নিয়োগ হবে। তাহলে 478 এটাও অবিচ্ছেদ্য অংশ, যেটা অফলাইন, যেটা কোনো কোর্ট কেসের দ্বারা হয়নি, সেটাই যদি আমি ধরে নিই 15/11/2021 যদি হয় তার প্যানেল প্রকাশের ডেট, তাহলে কেন এই আলী হাসান মণ্ডলের যে কেস, সেটা দেখুন কোর্টে দায়ের হচ্ছে 20/5/2022। তাহলে যদি এই ফার্স্ট মানে 478 অফলাইন যেটা অবিচ্ছেদ্য অংশ 16,500, সেটা আমি ধরে নিই, তাহলে তার প্যানেল এক্সপায়ার করছে 15/11/2022, আর মামলা দায়ের হচ্ছে 20/5/2022, তাহলে এর মধ্যেই পড়ছে। এটাই কোর্টকে বোঝাতে হতো। তাহলে এক্ষেত্রে কিন্তু ডিল অফ কন্ডেমনেশনে মামলা খারিজ হচ্ছে না, প্যানেল এক্সপায়ার করে গল্প কিন্তু আসছে না। দেন চলে এসেছি 478 প্রশ্নমূল মামলা, সেখানে দেখুন একবার তারিখটা 24/3/2022, এটা অবিচ্ছেদ্য অংশ 16,500, এরও তো একটা প্যানেলে ভ্যালিডিটি থাকবে না এই প্যানেলটার। তো সেক্ষেত্রে প্রশ্নমূলের দেখুন ভ্যালিডিটি হচ্ছে 24/3/2022, এক্সপায়ার কবে হবে? 1 বছর পরে, তাহলে 24/3/2023 হবে। আলী হাসান মণ্ডলের মামলাটা দায়ের হচ্ছে দেখুন হাইকোর্টে 20/5/2022, অর্থাৎ এই মামলা কিন্তু ডিলে অফ কন্ডেমনেশন আলী হাসান মণ্ডল করেনি, এবং সেক্ষেত্রে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে কিন্তু করেনি। অর্থাৎ রিভিউ পিটিশন যদি দাখিল করা হয় এবং এই মর্মে এই প্রসঙ্গগুলো যদি তুলে আনা হয়, এছাড়াও আরও একাধিক আরটিআই রয়েছে যেখানে 2022 সালে একদম শেষের দিকে গিয়ে নিয়োগগুলো হচ্ছে, তো এগুলো কী করে সম্ভব? তো সেই প্রসঙ্গগুলো তুলে দিলে এবং অফিসিয়াল নোটিফিকেশনগুলো যদি 478 অফলাইন, 738 প্রশ্নমূল এগুলো যদি তুলে ধরা হয়, তাহলে আলী হাসান মণ্ডলের মামলা কিন্তু অ্যাকচুয়াল সময়ের মধ্যেই করা, এবং 3929 সেক্ষেত্রে কিন্তু
হাতছাড়া নাও হতে পারে যদি রিভিউ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় কোর্টের কাছে। এবং সেক্ষেত্রে যেগুলো করণীয়, আমরা না একটা ছোটো ছোটো করে আমরা অফিসিয়াল নোটিফিকেশান আমরা ঠিক বলছি কি ভুল বলছি এগুলোকে দেখিয়ে দিই, তারপর আমরা মূল একদম আলটিমেট সলিউশনের জায়গায় আমরা আসবো। তো সেগুলো দেখানোর আগে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে মামলা সিঙ্গেল বেঞ্চ এত দিন ধরে শুনানি করেছে, কোঅর্ডিনেট বেঞ্চ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চ, এবং প্রথমে অমৃতা ম্যাডাম বেঞ্চে এই দিকে এই মামলা তোলা হয়েছিল। তো মোদ্দা কথা সিঙ্গেল বেঞ্চ সময় নিয়েছে, এগুলো থেকে রিভিল হয়েছে প্রতিটা জিনিস, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পিটিশনারদের অ্যাডভোকেট একটা ক্রিস্টালাইজ জায়গায় এসে নিজেরা সিদ্ধান্ত নিয়ে চলে এই ভ্যাকান্সি 3929 ভ্যাকান্সিটা আছে, ক্লেম করা হয়েছিল 6000, সেখান থেকে দুই পক্ষ মিলে এটা ঠিক করেছে। তারপরে গিয়ে ডিভিশন বেঞ্চে যখন এটা গেল সেখানেও শুনানি হয়েছে এবং সেখানে ইন জেনারেল একটা অর্ডার হয়েছে, শুধু পিটিশনের ভিত্তিক হয়নি। সুপ্রিম কোর্ট জাস্ট 1.5 দিনও শোনেনি, একটা দিন শুনে এই মামলার নিষ্পত্তির দিকে গেল এবং সেখানে গিয়ে 3929 এতটা মেরিটোয়াস একটা মামলা সেটা কিন্তু হাতছাড়া হয়ে গেল পিটিশনারদের। আমি লজিক্যাল জিনিসগুলো দেখাবো। দেখুন এই যে প্রথম তালিকা আমরা দেখালাম যে 23/12/2020 সালে নোটিফিকেশন জারি হয়, তার প্যানেল প্রকাশিত হয় দেখুন 15/2/2021। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লেম করছে 15,000 দিয়েছে, বাট যে প্যানেল বেরিয়েছিল যেটাতে কিনা নাম্বার ফাম্বার কিছু নেই, শুধুমাত্র নাম ক্যাটাগরি এবং সেক্ষেত্রে তার র্যাঙ্ক ফ্যাঙ্ক দেওয়া আছে। তো সেক্ষেত্রে সেই যে তালিকা, সেই তালিকাতে দেখা যাচ্ছে 11,000 বা 12,000 সামথিং হয়তো রিক্রুটমেন্ট হয়েছে, এবং সেক্ষেত্রে 1216 অর্থাৎ এই 478 এবং সেক্ষেত্রে 738 কিন্তু রেখে দেওয়া হচ্ছে এখানে, সেটা উল্লেখ ছিল এই নির্দিষ্ট নোটিফিকেশন, যেটা 15/2/2021 ধরে আলী হাসান মণ্ডলের মামলাটা কিন্তু খারিজ করা হলো, যেটা দিল অফ কন্ডেমনেশন। তো মূল প্যানেল তো অ্যাকচুয়ালি একটাও ওরা দেয়নি, প্যানেল তো একটাই হওয়া উচিত, কিন্তু সেটা তো হয়নি। পরবর্তী ক্ষেত্রে 478 প্যানেল, দেন 738 প্যানেল, এগুলো তো সবই 16,500 অবিচ্ছেদ্য অংশ। তাহলে সেগুলোকে তোমাকে প্যানেল ধরতে হবে, প্যানেলের বাইরে তো কিছু নয়। মানে এটা যদি পৃথিবী হতো, যা কিছু পৃথিবীর রিলেটেডই তো হতে হবে, পৃথিবীর বাইরে গিয়ে এখন মঙ্গল গ্রহ এগুলো সেগুলো করলে তো হবে না। তো মোদ্দা কথা এই 16,500 অবিচ্ছেদ্য অংশ 438 এবং অবিচ্ছেদ্য অংশ 738 দুটো কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত, কিন্তু এটা প্রকাশিত 15/2/2021 তারিখে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নিই, দেখুন এই যে সেই যেখানে গিয়ে 478 যে অফলাইন ক্যান্ডিডেট যারা প্রথমে অনলাইনে করতে পারেনি তাদের দেখুন এটাতে কিন্তু কোনো কোর্ট কেস নেই। তো 23/11/2021 সালে নোটিফিকেশান জারি হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই প্যানেল বেরোয় এখানে। তো মোদ্দা কথা এটাই যদি ধরে নিই, তার প্যানেল এক্সপায়ার করছে কবে? 23/11/2022। আলী হাসান মণ্ডলের মামলা কবে করা? 20/5/2022। তাহলে কী করে আমার প্যানেল এক্সপায়ার করছে? প্যানেল এক্সপায়ার কিন্তু এখানে হচ্ছে না, এবং ডিল অফ কন্ডেমনেশন কিন্তু এখানে হবে না। তবে মামলা কিন্তু রাইট টাইমে করা, তো এইটা কিন্তু রিভিউ পিটিশনে তুলতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটার থেকে একটা বাঁচার রাস্তা কিন্তু বেরোতে পারে, যদিও এটা আমাদের ছোট্ট চ্যানেলের ছোট্ট অবজারভেশন। তো সুপ্রিম কোর্ট আমি এই কারণেই বলছি, কারণ একদিনে সব পক্ষকে হয়তো শুনেছে, কিন্তু আদতে কতটা মামলা ভিতরে বা গভীরতায় পৌঁছাতে পেরেছে সেটা একটা বড় বিষয়, কারণ এই মামলার সাথে অনেক কিছু জড়িত। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কী তা তো আর পৃথিবীর এখনও ক্লাস 2 বাচ্চারাও জানে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদতে কী, তার সভাপতি জেলে, তার একাধিক যে এজেন্সি, সেই এজেন্সিদের দ্বারা কী করেছে সবাই সব কিছু জানে। একটা প্যানেল তারা ঠিকঠাক করে প্রকাশ করতে পারে না। 11,765 প্যানেলে দেখবেন একটা সুন্দর করে তালিকা সুপ্রিম কোর্টের ডিরেকশনে বেরিয়েছে, যেখানে একটা 5% অ্যাডিশনাল প্যানেলও দেওয়া। আমি ধরে নিলাম কিছুই দিলেন না, তো এই 16,500 5%ও দিতে হবে, এটা তো বাউন্ডিং এর মধ্যে দিয়ে দিতে হবে, ওদের সেটা করতেই হতো, সেটা করেনি। দেন দেখুন 24/3/2022 তারিখে এইখানে কিন্তু ওই প্রশ্নমূল মামলা থেকে 738 এটা কোর্ট অর্ডারে বেরোয়, এটা অবিচ্ছেদ্য অংশ 16,500। তো সেটাও যদি ডেট হয় দেখুন 24/3/2022, আর সেক্ষেত্রে এর প্যানেল এক্সপায়ার করে যাওয়ার কথা 1 বছর ভ্যালিডিটি, তো 24/3/2023 হতো। আলী হাসান মণ্ডলের মামলা কিন্তু 20/5/2022 সালে করা, অর্থাৎ এর জাস্ট 2 মাসের মধ্যে করা, 2 মাসও সময় নেই, তার মধ্যে কিন্তু এই মামলা করা হয়েছে। তো মোদ্দা কথা দেখুন একটা ছোট্ট বিষয় যে 3929 কিন্তু মামলার মেরিটের মামলা, কারণ এই যে নন এক্সামটেড এটা মোটামুটি নিয়োগ করেছে, কিন্তু এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার এই 3 ক্যাটাগরিতে যে সংখ্যক প্রার্থী পাওয়া গেছে তাদেরকেই রাখা হয়েছে, বাকি সাধারণ প্রার্থী এই জায়গায় কনভার্টেড হয়নি। যদি প্যানেলে প্রকাশিত হয়ে যায় বা হতো যদি এই ক্ষেত্রে, তাহলে এটা চোখে আঙুলে দেখিয়ে দেয় যেত যে কেন 3929 ভ্যাকেন্সিটা পড়ে আছে। তো মোদ্দা কথা আপনার টেনশনটা না নিয়ে একজোট হয়ে কিন্তু এগিয়ে আসুন, এবং সেক্ষেত্রে রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করলে কিছু না কিছু সুরাহা হয়তো হয়ে যাবে। দেন আলী হাসান মণ্ডলের যেটা নিয়ে বারবার বলছিলাম, WPS যার নাম্বার 8981/2022, দেখুন মামলাটা 20/5/2022 ক্ষেত্রে জাস্টিস অমৃতা ম্যাডাম সিনিয়র বেঞ্চে তোলার কথা বলা হচ্ছে, তাই এই দিন মামলাটা দায়ের হয়েছে। তো মোদ্দা কথা এই মামলা কিন্তু দেরি করে হয়নি, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু হয়নি, তার আগেই এটা হয়েছে। এবং সেক্ষেত্রে একই কথা বললাম যে মামলাটা আজকে যতটা যে একদিনে শুনানিটা সম্পন্ন করে অর্ডার হয়ে গেল, মামলাটা তো সোজা নয়, দীর্ঘদিনের আইটিআইগুলো করে তার অ্যাপ্লিকেশন করে 20টা ডিস্ট্রিক্ট থেকে আইটিআই পেতে গেলে কালঘাম বেরিয়ে যায়, সেক্ষেত্রে সেগুলো দেখে কিন্তু এতগুলো সিট কিন্তু বেরিয়ে এসছে। তো আজকে সত্যি একটা নিরাশার দিন সেই সমস্ত প্রার্থীদের যারা বিএড ডিগ্রি করে প্রাথমিক শিক্ষকতার স্বপ্নগুলো দেখেছিলেন, কারণ স্কুল
সার্ভিস কমিশন এতটাই অপদার্থ যে একটা নিয়োগ করে সেটাকেও তো বিসর্জন দিতে চলেছে, মানে দিয়ে ফেলেছিল একটু হলে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হয়তো মানবিকতার দৃষ্টিতে হয়তো বেঁচে যাবে। সেই স্কুল সার্ভিস কমিশন 2016 সাল থেকে 2024 সালের মধ্যে এখনও পর্যন্ত একটা এসএসসি নিয়োগ করতে পারেনি। সেই যে লাস্ট হয়ে গেছিলো 2016 সালে, তারপরে কিন্তু কোনো একটা নোটিফিকেশন জারি হচ্ছে না। পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, প্রাথমিকে এত দুর্নীতির পরও একটা দুটো তিনটে রিক্রুটমেন্ট হচ্ছে। তো সেখানে গিয়ে আজকে বিএড যোগ্যতায় শেষ পর্যন্ত একটা সুযোগ ছিল, এবং এই 3929 একটা হকের জায়গা, এটা কেউ কোনো কৃপা কোনো করুণা কিন্তু করছে না। দুটো জায়গা থেকে হাইকোর্টের অর্ডারের বেসিসে এটা কিন্তু ক্রিস্টালাইজ হয়ে এই ভ্যাকান্সিটার একটা মান্যতা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেই। আজকে তারা কি অপোজ করছে একাধিক বিষয়। এই যে 16,500 5% প্যানেলটাও তো আজকেও তারা প্রকাশ করেনি, সে তো রুলসের মধ্যে রয়েছে, তোমাকে তো দিতে তো হবেই। 8-6 রুলস মোতাবেক, রুল 8 মোতাবেক তোমাকে প্যানেল তুমি দিয়েছো, মানলাম। তো রুল 8-6 তুমি কেন দেবে না 5%? আজকে তো কোথাও ননজনই ভ্যাকেন্সি দেখি, সেখানে তুমি কেন কাউকে রিক্রুট করলে না? দিনের আলোতে কেন 5% প্যানেলটা দেখা গেল না? এই সমস্ত একাধিক প্রশ্ন তো থাকবেই। আজকে একটা কাট অফ মার্কস কেউ জানে না যে এই ছেলেটা এই কাট অফ কেন, আইটিআই করে কেন জানতে হবে কাট অফ মার্কস? তোমার মধ্যে স্বচ্ছতা নেই? তুমি 11,765-তে একই নিয়মে তুমি প্যানেল প্রকাশ করে দিচ্ছ, একই নিয়মে তুমি 5% দিয়ে দিচ্ছ, অথচ 16,500-তে তুমি 5% দিলে না প্যানেল। তুমি একটা ক্লেম করে, তুমি একটা অভিযোগ করে তুমি প্যানেল দিলে না, দিলেও সেটা কাট অফ কেউ জানে না। এর পরবর্তী ক্ষেত্রে তার আগে চলে 16 সালে সেখানে তো এসএমএসের ভিত্তিতে নিয়োগ হয়েছে, এসএমএস দাও নিয়োগ নাও, এই তো হচ্ছে। সেখানে কোনো প্যানেল নেই, কিচ্ছু নেই। এগুলো কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ এগুলো কেন করেছে? যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর কী করতে হবে আপনারা আশা করি এই ভিডিওর মধ্যে এন্টার বিষয়টা বুঝতে পেরেছেন। ফল্ট আপনাদের না, ফল্ট কিন্তু অন্য কোথাও, তো সেটা কিন্তু কারেকশন করতে হবে। ধন্যবাদ সকলকে।